বার্তা ল্যান্ডস্কেপ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে সালাম দিয়েছো যারা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু জানতে চাচ্ছি সবার কাছে যে লেখা শেষ হয়েছে কিনা। দেখা যাচ্ছে লেখা শেষ হয়েছে অনেকেরই। আমরা আজকে আলোচনা করছি দ্বিতীয় অধ্যায়ের যোজক টিস্যু নিয়ে ইনশাআল্লাহ। তোমরা অলরেডি সবাই জানো যে আমাদের পরীক্ষার শিডিউল আছে বৃহস্পতিবার পরীক্ষার শিডিউল আছে। বৃহস্পতিবার 9টায় আমাদের রেগুলার ক্লাস কিন্তু ঠিকই চলবে। বৃহস্পতিবার আমাদের শিডিউল ক্লাস ঠিকই চলবে এবং ক্লাসের শেষ দিকে আমরা পরীক্ষাটা নিব। বৃহস্পতিবার রেগুলার ক্লাস কিন্তু আমাদের ঠিকই চলবে এবং ক্লাসের শেষে আমরা পরীক্ষাটা নিব ইনশাআল্লাহ। বৃহস্পতিবার পরীক্ষা হবে, এটা তোমরা প্রিপারেশন রাখো। এবং তোমাদের অলরেডি আমি প্রথম অধ্যায়ে শীটটা দিয়েছি। সবার কাছে অনুরোধ যে প্রথম অধ্যায়ের যে শীটটা দিয়েছি প্রত্যেকটা পৃষ্ঠা যেন হচ্ছে তোমার মাথায় থাকে। প্রথম অধ্যায়ের যে শীটটা দিয়েছি প্রত্যেকটা পৃষ্ঠা তুমি সলভ করবা। এবং আমি যে ক্লাসটা নিয়েছি লেকচার ক্লাস, এই সলভ ক্লাসের লেকচারগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সলভ ক্লাসের লেকচারগুলো তুমি যে সলভ ক্লাসের লেকচারগুলো পড়ো এবং তুমি যদি এই শীটগুলো সলভ করো, ইনশাল্লাহ এর বাইরে কি থাকবে তুমি আমাকে বলো। ইনশাল্লাহ এর বাইরে যদি কোশ্চেন 1000 বানিয়েও আসে তাহলে তুমি অবশ্যই এটা ভালো করে করতে পারবে। এক্সাম টাইম হচ্ছে শিওর বলতে পারছি না, আমি ক্লাস নিব ঘন্টাখানিক, তারপরে হচ্ছে এক্সামের কোশ্চেন দিয়ে দিব। স্কুলের 30 মার্কসের এক্সাম কি হচ্ছে পুরো বইয়ের উপর? স্কুলের এক্সাম 30 নম্বরের বললা রাফিদ আহমেদ রাফিদ, স্কুলের এক্সাম 30 নম্বরের কি পুরো বইয়ের উপর? আচ্ছা, ওইটা জানাও কমেন্টস করে। আর আমার পরীক্ষার শিডিউল হচ্ছে বৃহস্পতিবার ক্লাস আমার রেগুলার টাইমে ক্লাস হবে, ক্লাস শেষে পরীক্ষা হবে ইনশাল্লাহ। ক্লাস তো রেগুলার টাইমেই হয়, 9টা বাজেই ক্লাস শুরু হয়ে যাবে এবং ক্লাস শেষে আমি কোশ্চেন সেন্ড করতে যতক্ষণ সময় লাগে, ক্লাসটা 9টাই হবে নাকি 9টা 15 মিনিট হবে নাকি 9:30 কি বলে এটা, ক্লাস 10টা পর্যন্ত হবে না 10:30 পর্যন্ত হবে নাকি 10টা 15 পর্যন্ত হবে, সেটা আমি হচ্ছে পরে জানিয়ে দেব। আচ্ছা, স্কুলের সিলেবাস নিয়ে আমরা এখন হচ্ছে মাথা ঘামাতে চাই না, স্কুলের পরীক্ষা নিয়েও মাথা ঘামাতে চাই না। 30 নম্বরের পুরো বইয়ের উপর নৈবিত্তিক, এটা নিয়ে আমরা হচ্ছে কোনো কথাই বলতে চাই না। তোমাদের হচ্ছে স্কুল যেই প্রিপারেশনটা নেওয়াচ্ছে এখন, স্কুল হচ্ছে তোমাদের কিছু নামমাত্র পরীক্ষা নিচ্ছে আর কি। এই এমসিকিউ পরীক্ষা শুধু দিলেই তো হবে না, এটা তো এমন কিছু নয় যে হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষাটাও এমসিকিউ হবে। তাহলে আমি শুধু এমসিকিউই নিতাম। অ্যাকচুয়ালি আমাদের সৃজনশীলের উপর ডিপেন্ড হতে হচ্ছে, কারণ স্কুলের পরীক্ষা শুধু এমসিকিউ হবে না। এই বোর্ডের পরীক্ষা, স্কুলের পরীক্ষা হচ্ছে নিচ্ছে, নামমাত্র পরীক্ষা নেওয়া লাগে নিচ্ছে এজন্য, কিন্তু আমরা আসলে এমসিকিউ সৃজনশীল দুইটার উপরই গুরুত্ব দিব। এবং দ্বিতীয় অধ্যায়টা অলমোস্ট শেষ দিকে চলে এসেছি। আরেকটা কথা বলে রাখতে চাই, আজকে ক্লাসের শেষে আমরা ইনশাল্লাহ আমরা দ্বিতীয় অধ্যায়ের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে আসো আজকের আলোচনা শুরু করতে চাই। আমাদের আজকে আলোচিত বিষয় হচ্ছে যোজক টিস্যু। গত ক্লাসে আমরা আবরণী কলার প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। আবরণী কলার প্রকারভেদ নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা যোজক কলা বা কানেকটিভ টিস্যুর প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। সবাইকে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ রইল। ফাইব্রাস যোজক কলা, স্কেলিটাল যোজক কলা, তরল যোজক কলা। তোমরা সবাই জানো যোজক কলা 3 ধরনের: তন্তুময় বা ফাইব্রাস যোজক কলা, স্কেলিটাল বা কঙ্কাল যোজক কলা, তরল যোজক কলা বা ফ্লুইড কানেকটিভ টিস্যু। এই যোজক কলাগুলোর সংজ্ঞাগুলো আমি ইম্পর্টেন্স দিচ্ছি, কারণ যেই সংজ্ঞাগুলো আমি যেভাবে লিখে দিয়েছি ইনশাআল্লাহ পরীক্ষার হলে এভাবে লিখলে ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা এভাবেই সংজ্ঞাগুলো দেওয়ার চেষ্টা করবা, একটু ফলো করো কি লিখেছি। ফাইব্রাস যোজক কলা হচ্ছে এক ধরনের যোজক কলা যেটা দেহের ত্বকের নিচে পেশির মাঝখানে থাকে, দেহের ত্বকের নিচে পেশিরও ভিতরে থাকে এবং যাদের মাতৃকায় তন্তুরাধিক্য রয়েছে। যেহেতু তন্তুময় যোজক কলা, তন্তুরাধিক্য রয়েছে, তাহলে যে যোজক কলা দেহ ত্বকের ভেতরে পেশির মধ্যে এবং যাদের মাতৃকায় তন্তু বা ফাইবার বেশি থাকে তাদেরকে বলা হয় ফাইব্রাস যোজক কলা বা তন্তুময় যোজক কলা। তোমরা নবম অধ্যায়ে টেন্ডন আর লিগামেন্ট শিখেছো। সেই টেন্ডন লিগামেন্ট আর কিছুই নয়, সেই টেন্ডন লিগামেন্ট হচ্ছে তন্তুময় যোজক কলা। তোমরা যে টেন্ডন লিগামেন্ট শিখেছো সেই টেন্ডন লিগামেন্ট আর কিছুই না। নবম অধ্যায়ে সেই টেন্ডন লিগামেন্ট হচ্ছে আমাদের এই ফাইব্রাস যোজক টিস্যু বা ফাইব্রাস কানেকটিভ টিস্যু বা তন্তুময় যোজক কলা। তাহলে আমি বলতে চাই তোমাদের, যে যোজক টিস্যু ত্বকের নিচে পেশির মধ্যে পেশির মাঝখানে থাকে এবং যাদের মাতৃকায় বিভিন্ন তন্তুর আধিক্য থাকে,
সেই যোজক কলাকে বলা হয় ফাইব্রাস যোজক কলা, টেন্ডন বা লিগামেন্ট। হাতকে টান দিলে হাত ছুটে যাচ্ছে না কেন? লিগামেন্ট দিয়ে হাতের হাড্ডি দুইটা লাগানো আছে, হাতের হাড্ডিগুলো লিগামেন্ট দিয়ে লাগানো আছে, তাই ছুটে যাচ্ছে না। মাংস টান দিলে মাংস ছুটে যাচ্ছে না কেন? কারণ মাংসগুলা হাড্ডির সাথে টেন্ডন দিয়ে লাগানো আছে। তাহলে দেহের ত্বকের নিচে পেশির মধ্যে যে যোজক কলায় মাতৃকায়, যে যোজক কলার মাতৃকায় তন্তুর আধিক্য থাকে, ফাইবারের আধিক্য থাকে, তাদেরকে বলা হয় তন্তুময় যোজক কলা বা ফাইব্রাস কানেকটিভ টিস্যু। স্কেলিটাল যোজক টিস্যু বা কঙ্কাল যোজক কলা নিয়ে কথা বলতে চাই। কঙ্কাল যোজক কলা তোমরা সবাই জানো। এই কঙ্কাল যোজক কলা, কঙ্কাল কি কাজ করে? কঙ্কাল হচ্ছে দেহের অভ্যন্তরীণ কাঠামো দান করে। কঙ্কাল দেহের অভ্যন্তরীণ কাঠামো প্রদান করে। দেহের অভ্যন্তরীণ কাঠামো তৈরি ছাড়াও দেহকে নির্দিষ্ট একটা আকৃতি দেয়, দেহকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা প্রদান করে। তাছাড়া হচ্ছে বিভিন্ন অঙ্গ সঞ্চালনে সহায়তা করে, বিভিন্ন অঙ্গ সঞ্চালন আর চলনে সাহায্য করে। এটাকে বলা হয় স্কেলিটাল কানেকটিভ টিস্যু। স্কেলিটাল কানেকটিভ টিস্যুর অবিস্মরণীয় তিনটা কাজ দিয়ে আমরা সংজ্ঞাটা বানিয়েছি। যে অভ্যন্তরীণ কাঠামো দান করে তার কাজ, দেহকে একটা নির্দিষ্ট স্ট্যাবল আকৃতি আর দৃঢ়তা প্রদান, একটা অঙ্গ সঞ্চালন চলাফেরা চলনে সাহায্য করে, তাকে বলা হচ্ছে স্কেলিটাল কানেকটিভ টিস্যু। সংজ্ঞাটা বুঝতে পেরেছ আশা করি। কঙ্কাল দুই ধরনের, তোমরা সবাই জানো, অস্থি তরুণাস্থি। তোমরা হচ্ছে ক্লাস 10 এ পড়ো, এসএসসি পরীক্ষা দিবা, তোমাদেরকে বলা লাগবে না যে অস্থি আর তরুণাস্থি কি। কঙ্কাল যোজক কলা দুই ধরনের, একটা হচ্ছে তরুণাস্থি আর একটা হচ্ছে অস্থি। আচ্ছা, নমনীয় স্থিতিস্থাপক, নমনীয় স্থিতিস্থাপক যোজক কলাকে বলা হয় কোমলাস্থি বা তরুণাস্থি। নমনীয় স্থিতিস্থাপক যোজক কলাকে বলা হয় কোমলাস্থি বা তরুণাস্থি। যেই যোজক কলা নমনীয় স্থিতিস্থাপক, নরম কান, নরম কান, নরম, তাহলে নাক নরম, নাক নরম, তাহলে নমনীয় স্থিতিস্থাপক যোজক টিস্যুকে বলা হয় কোমলাস্থি বা তরুণাস্থি। আচ্ছা, আর হচ্ছে যেটা দৃঢ় ভঙ্গুর, ভেঙে যায়, শক্ত, এত শক্ত ভেঙে যায়, যেটা দৃঢ় ভঙ্গুর, অনমনীয়, এবং যার মাতৃকা এত শক্ত, মাতৃকায় ক্যালসিয়াম থাকার কারণে এত শক্ত হয়েছে, দৃঢ়তা প্রদান করে, তাকে বলে অস্থি বা বোন। মানুষের নাক কানের পিনা, নাক আর হচ্ছে কানের পিনা, এগুলো হচ্ছে তরুণাস্থি। আর হচ্ছে হিউমেরাস ফিমার, হিউমেরাস হচ্ছে হাত, ফিমার হচ্ছে পা, এগুলো হচ্ছে অস্থি বা হাড্ডি। তরল যোজক কলা খুবই সহজ। তরল যোজক কলার মাতৃকা হচ্ছে তরল। তোমরা সবাই জানো রক্ত হচ্ছে তরল, লিকুইড। এগুলো হচ্ছে যে যোজক কলার মাতৃকা তরল এবং যা দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করে। আমাদের খাদ্যদ্রব্য পরিবাহিত হয় তরল যোজক কলা, রক্তের মাধ্যমে, লসিকার মাধ্যমে খাদ্য পরিবাহিত হয় এবং রোগ প্রতিরোধ করে আমাদের এই রক্ত লসিকা। এগুলো রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, রক্তের অনুচক্রিকা। তাহলে যে যোজক কলা মাতৃকা তরল বা লিকুইড, যা দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্য পরিবহন করে, রোগ প্রতিরোধ করে, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, তাকে বলা হয় ফ্লুইড কানেকটিভ টিস্যু। উদাহরণ হচ্ছে রক্ত আর লসিকা। আলোচনা করছি যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যুর প্রকারভেদ। যোজক কলা হচ্ছে তিন ধরনের: ফাইব্রাস বা তন্তুময় যোজক কলা, স্কেলিটাল বা কঙ্কাল যোজক কলা, তরল যোজক কলা, ফ্লুইড কানেকটিভ টিস্যু। ফাইব্রাস যোজক কলা কোনগুলো? টেন্ডন আর লিগামেন্ট হচ্ছে ফাইব্রাস যোজক কলা, যেটা তোমরা নবম অধ্যায়ে শিখেছো। যে যোজক কলা দেহের ত্বকের নিচে পেশির মধ্যে মধ্যে আটকে থাকে এবং এই যেই যোজক কলায় তন্তুর আধিক্য রয়েছে, তাকে বলা হয় ফাইব্রাস যোজক কলা। টেন্ডন, হাত পা, হাতগুলো ছুটে যাচ্ছে না কেন? টেন্ডন আর লিগামেন্ট হচ্ছে হাতের হাড্ডিগুলোকে জোড়া দিয়ে রেখেছে। মাংস ছুটে যায় না কেন? টেন্ডন মাংসকে হাড্ডির সাথে জোড়া দিয়ে রেখেছে। এই টেন্ডন লিগামেন্ট হচ্ছে ফাইব্রাস যোজক কলা। স্কেলিটাল যোজক কলা, কঙ্কাল যোজক কলা সবাই জানো। কঙ্কাল কি কাজ করে? অভ্যন্তরীণ একটা কাঠামো তৈরি করে। আমি এমন কেন? আমার কঙ্কাল এমন নির্দিষ্ট আকৃতি, আমাকে একটা নির্দিষ্ট সাইজ দিয়েছে, আমার বডিটা, আমি দাঁড়িয়ে আছি, দৃঢ়তা প্রদান করছে। অঙ্গ সঞ্চালন, আমি হাঁটাহাঁটি করছি, আমার সঞ্চালন আর চলনে সাহায্য করছে। এগুলো স্কেলিটাল যোজক কলা। কঙ্কাল যোজক কলা দুই ধরনের: অস্থি তরুণাস্থি। যেগুলো নমনীয় স্থিতিস্থাপক সেটা তরুণাস্থি, যেটা দৃঢ় ভঙ্গুর অনমনীয় সেটা অস্থি। অস্থি কেন এত শক্ত হয়েছে? ক্যালসিয়াম থাকার কারণে শক্ত হয়েছে। উদাহরণ, তরুণাস্থির উদাহরণ হচ্ছে নাক কান, আর হচ্ছে অস্থির উদাহরণ হচ্ছে হিউমেরাস ফিমার, হাত পা হাড্ডি। তরল যোজক কলা, এটা তো তরল, লিকুইড। এই লিকুইড তরল যোজক কলা কি কাজ করে? দেহের অভ্যন্তরে বিভিন্ন খাদ্যদ্রব্য, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলো পরিবহন করে, রোগ প্রতিরোধ করে, রক্ত জমাট বাঁধায়। উদাহরণ হচ্ছে রক্ত লসিকা। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না থাকলে আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। খাতা মূল্যায়ন করা হবে, পরীক্ষার মধ্যে খাতা মূল্যায়ন করা হবে প্রথম 50 জনের। নিশ্চয়ই এবার তোমাদের কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, কারণ প্রথম 50 জনের মধ্যে যারা দিতে পারছো না তাদেরকে অসৎ উপায় অবলম্বন করেছে বলে আমি সেই খাতাগুলোকে আমি দেখবো না। হয়তো তুমি অসৎ উপায় অবলম্বন করো নাই, কিন্তু প্রথম 50টা খাতা আমি যাচাই করব, বাকি খাতাগুলো যাচাই করা সম্ভব হচ্ছে না। প্রথম 50 জনের মধ্যে থাকাটা নিতান্তই স্বাভাবিক এবং একটা উচিত 50 জনের মধ্যে থাকা। 50 জনের মধ্যে পাবে 20 জন পাবে আকর্ষণীয় শিক্ষাবৃত্তি,
ইফতেখার ইসলাম মাতৃকাটা চিত্র সহ একটু বুঝাই দেন। কোন মাতৃকা চিত্র সহ কি বুঝাবো? আমি তো কিছুই বুঝলাম না। মাতৃকাটা চিত্র সহ বুঝাবো, মাতৃকা কি মাতৃকা বুঝাবো, চিত্র সহ কোথায় কি বুঝাবো আমি কিছুই বুঝি নাই। ফাইব্রাস যোজক কলার মাতৃকায় অনেক তন্তুরাধিক্য থাকে। ফাইব্রাস যোজক কলা, কঙ্কাল যোজক কলায় তন্তুরাধিক্য থাকে। নবম অধ্যায় তুমি যদি পড়ো তাহলে তন্তু শিখবা। নবম অধ্যায় তুমি শিখবা টেন্ডনের মধ্যে শ্বেততন্তু বেশি থাকে, লিগামেন্টে শ্বেততন্তু পিত্ততন্তু দুইটাই থাকে, কিন্তু পিত্ততন্তু বেশি থাকে। টেন্ডনে শ্বেততন্তু বেশি থাকে, লিগামেন্টে পিত্ততন্তু বেশি থাকে। এটা নবম অধ্যায় পড়ানোর সময় আমি তোমাদের এই চিত্রগুলো দেখাতে পারবো। অলরেডি যারা নবম অধ্যায় পড়েছো আমার কাছে তারা তো টুকটাক জানোই যে টেন্ডন আর লিগামেন্টের মধ্যে শ্বেততন্তু পিত্ততন্তু থাকে। আর স্কেলেটাল যোজক কলা অনেক শক্ত হয়, যেখানে হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে। এটা কি দেখাতে বললো তুমি? আমি তো কিছু বুঝি না। যাই হোক, এই তো কথা। আর আশা করছি কারো কোনো প্রশ্ন নাই। তাহলে আমি নেক্সট টপিকসে চলে যেতে চাই। খাতার ল্যান্ডস্কেপই থাকো, তোমরা ল্যান্ডস্কেপেই থাকো। লেখা শেষ হলে দয়া করে কমেন্টস করে জানাবেন। এটা বলা শেষ হলে আমরা ইনশাআল্লাহ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের। তোমাদের লেখাটা শেষ হলে দয়া করে কমেন্টস করে জানাও। আমি এটা আলোচনা শেষ হলে ইনশাআল্লাহ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। সুতরাং এটা আলোচনা শেষ হলে দয়া করে আমাকে কমেন্টস করে জানাবা। আশা করছি লেখা শেষ হবার। তাহলে আলোচনা শুরু করছি। আসো, আমরা আলোচনা করছি যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু নিয়ে। গঠন কাজের ভিত্তিতে যোজক টিস্যু তিন ধরনের ছিল: ফাইব্রাস যোজক কলা বা তন্তুময় যোজক কলা, স্কেলেটাল যোজক কলা বা স্কেলেটাল কানেকটিভ টিস্যু, তরল যোজক কলা বা হচ্ছে ফ্লুইড কানেকটিভ টিস্যু। তরল যোজক কলা দুই ধরনের, একটা হচ্ছে রক্ত, একটা হচ্ছে লসিকা। তরল যোজক কলা দুই ধরনের, একটা হচ্ছে রক্ত, একটা হচ্ছে লসিকা। রক্ত হচ্ছে ক্ষারীয় হয়। রক্ত ক্ষারীয় হয় মানে হচ্ছে অ্যাসিডিক হয় না, রক্ত ক্ষারীয় হয়। রক্ত ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত, হালকা লবণ স্বাদ বিশিষ্ট এবং লাল বর্ণের তরল যোজক কলা। রক্তটা তো লাল কালারের হয়, সবাই জানো। রক্ত ধমনী শিরা কৈশিক নালীর মধ্য দিয়ে পরিবাহিত হয়ে দেহের অভ্যন্তরীণ পরিবহনে অংশগ্রহণ করে। তাহলে রক্ত, তুমি সবাই জানো রক্ত অ্যাসিডিক না ক্ষারীয়? রক্তটা হচ্ছে ক্ষারীয় হয়। রক্তটা হচ্ছে ঈষৎ লবণাক্ত, হালকা লবণাক্ত স্বাদ বিশিষ্ট। রক্ত লাল কালারের, সবাই জানে। পরিবাহিত হয় ধমনী শিরা কৈশিক নালীর মধ্য দিয়ে। তাহলে এক ধরনের ক্ষারীয় ঈষৎ লবণাক্ত লাল বর্ণের তরল যোজক কলা যা ধমনী শিরা কৈশিক নালীর মধ্য দিয়ে পরিবাহিত হয়ে অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয় তাকে বলা হয় রক্ত বা ব্লাড। রক্ত বা ব্লাড হচ্ছে দুইটা অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। সবাই জানো রক্তরস বা প্লাজমা। রক্তরস হচ্ছে রক্তের তরল অংশ, যেটা রং হচ্ছে ঈষৎ হলুদাভ এবং যেটা ভিতর প্রোটিন এবং বর্জ্য পদার্থ বিদ্যমান থাকে। একটা মেয়ে আমাকে ভালো একটা কোশ্চেন করেছিল কয়েকদিন আগে। একটা মেয়ে আমাকে ভালো একটা কোশ্চেন করেছে যে ষষ্ঠ অধ্যায়ে লেখা রক্তরস বর্ণহীন আর দ্বিতীয় অধ্যায়ে লেখা রক্তরস ও হলুদ ঈষৎ হলুদাভ। তাহলে তোমাদের যে পরীক্ষায় নৈবিত্তিক এসেছে সেখানে এবার পরীক্ষায় যে নৈবিত্তিকটা এসেছিল এবার তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে, সেখানে ঈষৎ হলুদাভ অপশনে ছিল, বর্ণহীন অপশনে ছিল। মনোযোগ দিয়ে কোশ্চেন করে। একটা মেয়ে ভালো কোশ্চেন করেছিল আমাকে যে রক্ত ঈষৎ হলুদাভ লেখা আছে, রক্তরস ঈষৎ হলুদাভ লেখা আছে দ্বিতীয় অধ্যায়ে, আবার ষষ্ঠ অধ্যায়ে লেখা আছে রক্ত বর্ণহীন। এখন অপশনে তো দুইটাই আছে, কোনটা রাইট অপশন দেখাবো? এখন তো কনফিউজড, কি করা যাবে? এখন প্রধান কথা হচ্ছে এই ধরনের নৈবিত্তিক করা উচিত না। স্যারদের এই ধরনের নৈবিত্তিক করা উচিত না যে বইয়ের দুই জায়গায় দুইটা ইনফরমেশন এটা নৈবিত্তিকে রাখা উচিত না। হয় ঈষৎ হলুদাভ থাকবে, বর্ণহীন থাকবে না, অথবা বর্ণহীন থাকবে, ঈষৎ হলুদাভ থাকবে না, এরকম করা উচিত অপশনে। কিন্তু যদি ভুলবশত দুইটা অপশন থেকে যায়, ঈষৎ হলুদাভ আর বর্ণহীন, তখন তোমার বুঝতে হবে যে সঠিক মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ের অ্যান্সারটা হচ্ছে সঠিক এবং রক্তরস আসলে বর্ণহীন হয় না। রক্তরস হালকা হলুদের মতো, এটাই সঠিক। রক্তরস হালকা হলুদের মতো, এই ইনফরমেশনটাই সঠিক। ষষ্ঠ অধ্যায়ে যে লেখা রক্তরস বর্ণহীন, সেই ইনফরমেশনটা সঠিক নয়। বইয়ে আছে তাই আমরা পড়ছি, বইয়ে তো অনেক কথাই আছে। তাহলে যদি অপশনে দুইটা জিনিস থেকেই যায় তখন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে ঈষৎ হলুদাভ। তাহলে আমাদের রক্তের তরল অংশ যেটা ঈষৎ হলুদ বর্ণের তাকে রক্তরস বলে। রক্তরস বা প্লাজমার সংজ্ঞা দিচ্ছি, রক্তের
তরল অংশ, রক্তের ঈষৎ হলুদাভ তরল অংশ, রক্তের ঈষৎ হলুদাভ তরল অংশ যেখানে বিভিন্ন ধরনের প্রোটিন ও বর্জ্য পদার্থ বিদ্যমান থাকে তাকে বলা হয় রক্তরস বা প্লাজমা। রক্তরস বা প্লাজমার সংজ্ঞা বলছি, বোর্ডে আসো সবাই। রক্তের ঈষৎ হলুদাভ তরল অংশ যেখানে বিভিন্ন ধরনের প্রোটিন ও বর্জ্য পদার্থ বিদ্যমান থাকে তাকে বলা হচ্ছে রক্তরস বা প্লাজমা। এবার রক্তকণিকা বা ব্লাড কর্পাসলস এর সংজ্ঞা দিচ্ছি। রক্তরস বা ব্লাড কর্পাসলস, রক্তকণিকা বা ব্লাড কর্পাসলস, রক্তকণিকা বা ব্লাড কর্পাসলস, রক্তরসে যে কোষ বা কণিকাগুলো ভাসমান থাকে, রক্তরসে যে কোষগুলো ভাসমান থাকে তাদেরকে বলা হয় রক্তকণিকা। রক্তরসে যে কোষগুলো ভাসমান থাকে তাদেরকে বলা হয় রক্তকণিকা বা ব্লাড কর্পাসলস। রক্তরসে যে কোষগুলো ভাসমান থাকে তাকে বলা হয় রক্তকণিকা বা ব্লাড কর্পাসলস। রক্তকণিকা তিন ধরনের, লোহিত রক্তকণিকা বা ইরাইথ্রোসাইট বা রেড ব্লাড কর্পাসলস। লোহিত রক্তকণিকা ইরাইথ্রোসাইট বা রেড ব্লাড কর্পাসলস। শ্বেত রক্তকণিকা হোয়াইট ব্লাড কর্পাসলস বা লিউকোসাইট। শ্বেত রক্তকণিকা ডব্লিউবিসি হোয়াইট ব্লাড কর্পাসলস বা লিউকোসাইট। অনুচক্রিকা থ্রম্বোসাইটস বা ব্লাড প্লেটলেটস। অনুচক্রিকা থ্রম্বোসাইট বা ব্লাড প্লেটলেটস। লোহিত রক্তকণিকা নিয়ে ইনফরমেশন হচ্ছে, লোহিত রক্তকণিকায় লৌহজাত হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিনকে সংক্ষেপে লেখা হয় এইচবি। হিমোগ্লোবিনকে সংক্ষেপে লেখা হয় এইচবি। লোহিত রক্তকণিকা লৌহজাত হিমোগ্লোবিন ধারণ করে তাই রক্তটা লাল হয়। লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে অক্সি হিমোগ্লোবিন রূপে। অক্সি হিমোগ্লোবিনের সংকেত হচ্ছে HbO2। লোহিত রক্তকণিকা কার্বন ডাই অক্সাইড পরিবহন করে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে। কার্বামিনো কার্বন ডাই অক্সাইড আছে, NH আর HB হিমোগ্লোবিন। তোমরা কেমিস্ট্রিতে শিখেছো অ্যামিনের সংকেত হচ্ছে NH2। তোমরা কেমিস্ট্রিতে শিখেছো অ্যামিনের সংকেত হচ্ছে NH2। অ্যামিনের সংকেত হচ্ছে NH2 হচ্ছে অ্যামিনের সংকেত। এখানে অ্যামিনের সংকেতটা আছে, NH2 নাই কিন্তু NH আছে। অ্যামিনকে আমরা মিন বলি। কার্বন ডাই অক্সাইড আছে কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বামিনো হিমোগ্লোবিন। অ্যামিন থাকার জন্য মিনো, অ্যামিন থাকার জন্য মিনো, কার্বামিনো হিমোগ্লোবিন। কেমিস্ট্রিতে শিখেছো অ্যামিন NH2 এটা থাকলে তাকে আমরা মিন বলতে পারি বা মিনো বলতে পারি, কার্বামিনো হিমোগ্লোবিন। তাহলে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন ধারণ করে যার জন্য রক্তটা লাল হয়। লৌহ পদার্থ দ্বারা গঠিত হিমোগ্লোবিন ধারণ করে। অক্সি হিমোগ্লোবিন রূপে অক্সিজেন পরিবহন করে, কার্বামিনো হিমোগ্লোবিন রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ায় লোহিত রক্তকণিকার? যে রক্তকণিকা লৌহজাত হিমোগ্লোবিন ধারণ করে এবং অক্সি হিমোগ্লোবিন রূপে অক্সিজেন ও কার্বামিনো হিমোগ্লোবিন রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে তাকে লোহিত রক্তকণিকা বা ইরাইথ্রোসাইট বা আরবিসি বা রেড ব্লাড কর্পাসলস বলে। যে রক্তকণিকা লৌহজাত হিমোগ্লোবিন ধারণ করে এবং অক্সি হিমোগ্লোবিন রূপে অক্সিজেন ও কার্বামিনো হিমোগ্লোবিন রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে তাকে লোহিত রক্তকণিকা ইরাইথ্রোসাইট রেড ব্লাড কর্পাসলস বা আরবিসি বলে। শ্বেত রক্তকণিকা কাকে বলে? যে রক্তকণিকা জীবাণু ধ্বংস করে দেহের প্রকৃতিগত আত্মরক্ষায় অংশ নেয়। প্রকৃতিগত মানে ন্যাচারাল। প্রকৃতিগত মানে ন্যাচারাল। ন্যাচারালি ধরো কোন একটা মানুষের, তোমাদের মধ্যে এখানে যারা ক্লাস করছে অনেকেরই হচ্ছে অলরেডি করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেকেই এখানে অনেকেই করোনা ভাইরাসের জীবাণু দেহে প্রবেশ করেছিল, কিন্তু তোমার দেহে আত্মরক্ষা করেছে, ন্যাচারালি আত্মরক্ষা হয়েছে। তোমার দেহে ন্যাচারালি তোমার দেহটা হচ্ছে রক্ষা পেয়েছে, কারণ তোমার শ্বেত রক্তকণিকা প্রকৃতিজাত বা ন্যাচারালি তোমাকে ভালো করেছে। আবার মণিপুর স্কুল খুলে গেল জানুয়ারি মাসে, ডিসেম্বরে সবাইকে দল বেঁধে ভ্যাকসিন দেওয়া হলো, আর হচ্ছে জানুয়ারিতে খুলে গেল, দল বেঁধে ডিসেম্বরে সবাইকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তারপরে যে আত্মরক্ষাটা হলো সেটা প্রকৃতিজাত মানে ন্যাচারাল না, ওইটা কৃত্রিম আত্মরক্ষা। ওইটা কৃত্রিম আত্মরক্ষা। শ্বেত রক্তকণিকা যে আত্মরক্ষা করে সেটা ন্যাচারাল বা প্রকৃতিগত। আর করোনা ভাইরাসের ভ্যাকসিন যে ডিসেম্বরে দল বেঁধে তোমাদের দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কৃত্রিম। তাহলে জীবাণু ধ্বংস করে দেহের, যে রক্তকণিকা জীবাণু ধ্বংস করে দেহের প্রকৃতিগত আত্মরক্ষায় অংশ নেয় তাকে বলা হয় শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসলস বা লিউকোসাইট। অনুচক্রিকা থ্রম্বোসাইটস বা ব্লাড প্লেটলেটস। যে রক্তকণিকা রক্ত জমাট বাঁধায় অংশ নেয় তাকে বলা হয় অনুচক্রিকা থ্রম্বোসাইটস বা ব্লাড প্লেটলেট। তরল যোজক কলা দুই ধরনের, একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে লসিকা। আমাদের দেহে অনেক টিস্যু, একটার পর একটা টিস্যু আমাদের দেহের উপর অবস্থান করছে। টিস্যুগুলোর মাঝখানে যে ফাঁকা স্থান থাকে সেই ফাঁকা জায়গাকে আমরা বলি ইন্টারসেলুলার স্পেস। টিস্যুগুলোর মাঝখানে ফাঁকা স্থানকে বলে ইন্টারসেলুলার স্পেস। সেখানে ঈষৎ ক্ষারীয় হলুদ বর্ণের আরেকটা তরল পদার্থ থাকে। ঈষৎ ক্ষারীয় হলুদ বর্ণের আরেকটা তরল পদার্থ থাকে যাকে বলা হয় লসিকা।
লসিকাটা টোটালি আলাদা। রক্তের নালীর মধ্যে লসিকা থাকে না, লসিকা আলাদা একটা বস্তু, টিস্যুগুলোর মাঝখানে থাকে। মানব দেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে বা ইন্টারসেলুলার স্পেসে ঈষৎ ক্ষারীয় হলুদ বর্ণের তরল যোজক কলা জমা হয়, তরল পদার্থ জমা হয়, যাকে লসিকা বা লিম্ফ বলে। ধরো আমাদের বিভিন্ন কোষ বা টিস্যুর মাঝখানে যে তরল যোজক কলা, যে তরল বস্তুটা এই টিস্যুগুলোকে পুষ্টি যোগাচ্ছে। তুমি কোশ্চেন করতে পারো, আল্লাহ টিস্যুর মাঝখানে লসিকা নামক এই তরল বস্তুটা কেন রাখলো? হ্যাঁ, টিস্যুগুলোকে পুষ্টি যোগানোর জন্য তাদের মাঝখানে এই হলুদ বর্ণের তরল পদার্থ জমা করা হয়েছে বা রাখা হয়েছে। এই মানবদেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী স্থানে যে ঈষৎকারী হলুদ বর্ণের তরল বস্তুটা থাকে তাকে লসিকা বা লিম্ফ বলে। লসিকাগুলো আবার ছোট ছোট নালী দিয়ে কালেকশন হয়। রক্ত যেরকম কৈশিক নালিকা, ধমনী শিরা দিয়ে কালেকশন হয়, ঠিক একই রকম লসিকাগুলো ছোট ছোট নালীর মাধ্যমে সংগৃহীত হয় বা কালেকশন হয়। লসিকাগুলো যে ছোট নালীর মাধ্যমে সংগৃহীত হয় সেটা নিয়ে আলাদা আরেকটা তন্ত্র আমাদের বডিতে, সেটাকে বলা হয় লসিকা তন্ত্র বা লিম্ফেটিক সিস্টেম। তোমরা মেডিকেলে গেলে রক্ত সংবহন তন্ত্র নিয়ে থাকবে একটা বই, আর লসিকা তন্ত্র নিয়ে থাকবে আরেকটা বই। মানে লসিকা কিন্তু ছোট কোনো বিষয় না, এটা হিউজ একটা টপিকস। তোমাদেরকে জাস্ট একটু জানাচ্ছে যে টিস্যুর মাঝখানে থাকে লসিকাগুলো কালেক্টেড হয় আরেকটা নালী দিয়ে, ছোট ছোট নালী দিয়ে। লসিকাগুলো যে নালী দিয়ে কালেক্টেড হয় সেই নালীগুলোকে একত্রে বলে লসিকা তন্ত্র বা লিম্ফেটিক সিস্টেম। লসিকার মধ্যে রোগ প্রতিরোধ করার কিছু কোষ রয়েছে, সেগুলোকে বলা হয় লসিকা কোষ বা লিম্ফয়েড সেল। মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ রইল। আমি তরল যোজক কলা নিয়ে আলোচনা করছি, তরল যোজক কলা বা ফ্লুইড কানেকটিভ টিস্যু নিয়ে কথা বলছি। তরল যোজক কলা বা ফ্লুইড কানেকটিভ টিস্যু, তরল যোজক কলা দুই ধরনের, একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে লসিকা। রক্ত বা ব্লাড আর একটা হচ্ছে লসিকা বা লিম্ফ। রক্ত কাকে বলা হয়? এক ধরনের ক্ষারীয় ঈষৎ লবণাক্ত লাল বর্ণের তরল যোজক কলা যা ধমনী শিরা কৈশিক নালীর মধ্য দিয়ে পরিবাহিত হয়ে দেহের অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয়, তাকে বলা হয় রক্ত বা ব্লাড। রক্ত হচ্ছে দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। রক্তরস কাকে বলে? রক্তের ঈষৎ হলুদাভ তরল অংশ, রক্তের ঈষৎ হলুদাভ তরল অংশ যা বিভিন্ন ধরনের প্রোটিন ও বর্জ্য পদার্থ, যেখানে বিভিন্ন ধরনের প্রোটিন ও বর্জ্য পদার্থ বিদ্যমান থাকে তাকে রক্তরস বা প্লাজমা বলে। রক্তরসে যে কোষগুলো ভাসমান থাকে তাকে বলে রক্তকণিকা বা ব্লাড কর্পাসলস। রক্তকণিকা তিন ধরনের: লোহিত রক্তকণিকা, ইরাইথ্রোসাইট, রেড ব্লাড কর্পাসলস, শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড কর্পাসলস, লিউকোসাইট, অনুচক্রিকা, থ্রম্বোসাইট, ব্লাড প্লেটলেটস। লোহিত রক্তকণিকা লৌহজাত হিমোগ্লোবিন, যে রক্তকণিকার মধ্যে লৌহজাত হিমোগ্লোবিন বিদ্যমান থাকে এবং যা অক্সিহিমোগ্লোবিন রূপে অক্সিজেন এবং কার্বামিনো হিমোগ্লোবিন রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে তাকে বলা হয় লোহিত রক্তকণিকা। যে রক্তকণিকা জীবাণু ধ্বংস করে দেহের প্রকৃতিজাত আত্মরক্ষায় অংশ নেয় তাকে বলা হয় শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড কর্পাসলস। রক্তকণিকা রক্ত জমাট বাঁধায় অংশ নেয় তাকে বলা হয় অনুচক্রিকা, থ্রম্বোসাইট, ব্লাড প্লেটলেটস। টিস্যুর মাঝখানে যে তরল বস্তুটা থাকে ঈষৎ ক্ষারীয় হলুদ বর্ণের তরল, এই অংশটাকে বলা হয় লসিকা বা লিম্ফ। বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে ইন্টারসেলুলার স্পেসে ঈষৎ ক্ষারীয় হলুদ বর্ণের যে তরল পদার্থ জমা হয় তাকে বলা হয় লসিকা বা লিম্ফ। লসিকাগুলো ছোট ছোট নালীর মাধ্যমে সংগৃহীত হয়ে আলাদা আরেকটা নালী তন্ত্র গঠন করেছে। রক্তের যেরকম রক্ত সংবহন তন্ত্র, লসিকা তৈরি করেছে আলাদা নালী তন্ত্র যাকে বলা হচ্ছে লসিকা তন্ত্র বা লিম্ফেটিক সিস্টেম। লসিকার মধ্যে কিছু রোগ প্রতিরোধকারী কোষ থাকে, তাদেরকে বলা হয় লসিকা কোষ বা লিম্ফয়েড সেল। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না থাকলে আমি নেক্সট টপিকসে চলে যেতে চাই। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না হলে আমি কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো একটু তুলতে থাকো, আর কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো করতে থাকো, প্রশ্নগুলো তুলতে থাকো। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো করতে থাকো, প্রশ্নগুলো তুলতে থাকো। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করতে থাকো। তাসনিম রহমান রেদি কোশ্চেন গুলো, ব্লাডের কোনো রাসায়নিক সংকেত আছে কিনা? ব্লাড অনেকগুলো রাসায়নিক বস্তু সমন্বয়ে গঠিত। ব্লাড কোনো একটা রাসায়নিক বস্তু নয় যে তার সংকেত থাকবে। ব্লাড কোনো একটা সিঙ্গেল রাসায়নিক বস্তু নয় যে তার সংকেত থাকবে। ব্লাড অনেকগুলো রাসায়নিক বস্তু সমন্বয়ে গঠিত। ব্লাড কোনো সিম্পল রাসায়নিক বস্তু নয় যে হচ্ছে তুমি ব্লাডের সংকেত চাচ্ছ। আশা করি বুঝতে পেরেছো। কোশ্চেনগুলো লেখা শেষ হলে দয়া করে কমেন্টস করে জানাবা, তাহলে আমি কোশ্চেনের অ্যান্সারগুলো বলে দিব। কোশ্চেনের অ্যান্সারগুলো লেখা হলে দয়া করে, কোশ্চেনগুলো লেখা হলে দয়া করে আমাকে কমেন্টস করে জানাবা, তাহলে আমি অ্যান্সারগুলো বলতে পারবো।
আচ্ছা, লেখা হয়েছে আশা করছি। আমরা দ্বিতীয় অধ্যায়ের কিছু নৈবিত্তিক বা কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করতে চাই। দ্বিতীয় অধ্যায়ের কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করতে চাই। দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে এখানে 1 নম্বরে বলেছে প্রোটোপ্লাজম কাকে বলে। তোমাদের সবার HW থাকবে। এই 8টা প্রশ্ন সুন্দরভাবে লিখে গ্রুপে HW হিসেবে জমা দেওয়ার চেষ্টা করবা সবাইকে বাড়ির কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি। 1 নম্বর প্রশ্নে আমাদের বলেছে যে প্রোটোপ্লাজম কাকে বলে। 1 নম্বর কোশ্চেনে আমাদের বলেছে প্রোটোপ্লাজম কাকে বলে। প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা আমরা পাবো বইতে। প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা পাবো আমরা 21 পৃষ্ঠা। আমরা প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা পাই 21 পৃষ্ঠার নিচে। যদি আসো তোমরা প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা এখানে দেখতে পাবা। 21 পৃষ্ঠার নিচে প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা দেখা যাচ্ছে। 21 পৃষ্ঠার নিচে যে প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা, এখানে আমি বলতে চাই যে প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা লিখবা, এখানে প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা লিখো, আসলে প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা এখানে তোমাদের ম্যাক্সিমামকে আমি যেটা দিতে দেখি সেটা হচ্ছে বইয়ের 21 পৃষ্ঠা যে লাইনটা আছে সেটাই তোমরা দাও। কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। হ্যাঁ, সংজ্ঞা ঠিক আছে, কিন্তু আমি আসলে চাই যে সবাই যা লিখবে তোমরা যাতে তাই না লিখো। সবাই যা লিখে তোমাদের লেখাটা যাতে একটু হলেও তাদের থেকে ভিন্ন হয়। সবাই যা লিখবে তাদের থেকে তোমার লেখাটা একটু হলেও যাতে অন্যরকম হয়, বা তোমার লেখায় একটা হলেও যাতে নতুন ইনফরমেশন থাকে, সবার সাথে যাতে মিলে না যায় তোমার লেখাটা। তাহলে কি লিখবো? দ্বিতীয় লাইন থেকে একটা অপশন নিব যে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা, এই অপশনটা নিব। কোষ ঝিল্লি দিয়ে ঘেরা এই অপশনটা নিব। তাহলে এই অপশনটাই প্রথমে আমরা নিয়ে আসবো। কোষ ঝিল্লি দিয়ে ঘেরা, তারপরে হচ্ছে শুরু করবে এটা। কোষ ঝিল্লি দিয়ে ঘেরা, কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। তাহলে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা, কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। তাহলে সংজ্ঞাটা আমি কি বললাম একটু মাথায় নিয়ে যাও, এবং সংজ্ঞাগুলো HW হিসেবে গ্রুপে পোস্ট করা শুরু করবা সবাই। কোষ ঝিল্লি দিয়ে ঘেরা, কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। আশা করি প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা বুঝতে পেরেছো। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন আমাদের 2 নম্বর কোশ্চেনটা ছিল, আমাদের এখানে 2 নম্বর প্রশ্ন ছিল অক্সিজম কাকে বলে। অক্সিজমের সংজ্ঞা আমরা পাবো বইতে 22 পৃষ্ঠা। আমরা অক্সিজমের সংজ্ঞাটা পাচ্ছি 22 পৃষ্ঠা। অক্সিজমের সংজ্ঞাটা পাচ্ছি আমরা। আচ্ছা, 22 পৃষ্ঠা অক্সিজমের একটা সংজ্ঞা পাচ্ছি যে তোমরা সবাই ম্যাক্সিমাম যেটা লেখো, ক্রিস্টির গায়ে বিন্দুযুক্ত গোলাকার বস্তুকে অক্সিজম বলে। ক্রিস্টির গায়ে আমি পরীক্ষার হলে যখন অক্সিজমের সংজ্ঞাগুলো দিতাম তখন দেখতাম তোমাদের স্টুডেন্ট বা তোমাদের আগের বছরের যে সিনিয়র ভাই বোনরা আছে তারা হচ্ছে লিখতো ক্রিস্টির গায়ে বিন্দুযুক্ত গোলাকার বস্তুকে অক্সিজম বলে। এই কথা তো অন্য জেনারেল যারা আছে সবাই লিখবে। তাহলে তোমার মধ্যে পরিবর্তন কি আসলো? তোমার মধ্যে পরিবর্তন আসার জন্য আমি যেটা বলি সেটা লক্ষ্য করো। তাহলে এইভাবে সংজ্ঞাটা দিলে স্যার একটু খুশি হবে এবং তোমার প্রতি হচ্ছে স্যার তোমার খাতারকে অন্যভাবে মূল্যায়ন করার চেষ্টা করবে। সংজ্ঞাটা কিভাবে দিতে যাচ্ছি একটু মনোযোগ দেওয়ার জন্য চেষ্টা করো। আমরা লিখবো হচ্ছে কিস্টির গায়ে বিন্দুযুক্ত গোলাকার বস্তু, কিস্টির গায়ে বিদ্যমান বিন্দুযুক্ত গোলাকার বস্তু যেখানে শ্বসন বা শক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় উৎসেচক বা এনজাইমগুলো সাজানো থাকে তাকে অক্সিজম বলে। আবার বলছি, কিস্টির গায়ে বিদ্যমান বৃন্তযুক্ত গোলাকার বস্তু, কিস্টির গায়ে বিদ্যমান বৃন্তযুক্ত গোলাকার বস্তু যেখানে শ্বসন বা শক্তি উৎপাদনের জন্য বিভিন্ন উৎসেচক বা এনজাইমগুলো প্রয়োজনীয় উৎসেচক বা এনজাইমগুলো সাজানো থাকে তাকে অক্সিজম বলে। আমি আবারও বলছি, ক্রিস্টির গায়ে বিদ্যমান বৃন্তযুক্ত গোলাকার বস্তু, কিস্টির গায়ে বিদ্যমান বৃন্তযুক্ত গোলাকার বস্তু যেখানে শ্বসন বা শক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় উৎসেচক বা এনজাইমগুলো সাজানো থাকে তাকে অক্সিজম বলে। আবার বলছি, ক্রিস্টির গায়ে বিদ্যমান বৃন্তযুক্ত গোলাকার বস্তু যেখানে শ্বসন বা শক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় উৎসেচক বা এনজাইমগুলো সাজানো থাকে তাকে অক্সিজম বলে। আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর প্রশ্ন ছিল আদি কোষ কি বা আদি কোষ কাকে বলে। আদি কোষ কি বা আদি কোষ কাকে বলে? আচ্ছা, অক্সিজমের সংজ্ঞাটা হচ্ছে আমি নিলাম হচ্ছে ক্রিস্টির গায়ে বিদ্যমান বৃন্তযুক্ত গোলাকার বস্তু, এটা নিয়েছি। এখানে উৎসেচক বা এনজাইমগুলো সাজানো থাকে, এটা নিয়েছি। আর হচ্ছে শ্বসনে বা শক্তি উৎপাদনে সাহায্য করে, এই লাইনটা যোগ করেছি।
তাহলে অক্সিজমের সংজ্ঞাটা হচ্ছে কিস্টির গায়ে বিদ্যমান বিন্দুযুক্ত গোলাকার বস্তু যেখানে উৎসেচক বা এনজাইমগুলো সাজানো থাকে তাকে অক্সিজম বলে। 3 নম্বর কোশ্চেন, আদিকোষ কি? এটা বলছি, আদিকোষ কি বা আদিকোষ কাকে বলে এটা পারার জন্য আমাদের যেতে হবে বইতে 19 পৃষ্ঠা। 19 পৃষ্ঠা এসেছো সবাই আশা করছি। 19 পৃষ্ঠা দেখো, 19 পৃষ্ঠা আদিকোষ নিয়ে অনেক লাইন আছে, কিন্তু এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট লাইন হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এই লাইনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন। তারপরে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমি রেটিকুলাম ইত্যাদি থাকে না, রাইবোজোম থাকে। এই 3টা মোস্ট ইম্পর্টেন্ট লাইনকে যোগ করে আমরা আদিকোষ বা প্রোক্যারিওটিক সেলের সংজ্ঞা দিচ্ছি। আদিকোষ বা প্রোক্যারিওটিক সেলের সংজ্ঞা দিচ্ছি, মনোযোগ দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ রইল। যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, অর্থাৎ নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, এবং কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমি রেটিকুলাম ইত্যাদি আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকে না, তবে শুধুমাত্র রাইবোজোম থাকে, তাকে আদিকোষ, প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল বলে। আবার বলছি, যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, এবং কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমি রেটিকুলাম ইত্যাদি আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকে না, ইত্যাদি আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে, তাকে আদিকোষ, প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল বলে। সংজ্ঞাগুলো তোমরা মাথায় নাও এবং মাথায় নিয়ে ভালো করে বুঝে কমপ্লিট করো, যাতে ক্লাস শেষ হলে ভিডিওটা আবার রিপিট দেখে দেখে নোটটা করে ফেলতে পারো। HW হিসেবে থাকবে 8টা জ্ঞানমূলক প্রশ্ন, বোর্ডে আসার জন্য অনুরোধ রইল। আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষের সংজ্ঞা বলছি, যে সকল কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, এবং কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমি রেটিকুলাম ইত্যাদি আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে, তাকে আদিকোষ, প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল বলে। আশা করি লিখতে পেরেছো। আদিকোষ কি তার সংজ্ঞা বললাম। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড 2020 সালে এসেছে, বাস্ট ফাইবার কি? গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড 2020 সালে এসেছে, বাস্ট ফাইবার কি? বাস্ট ফাইবার আমরা পাচ্ছি 33 পৃষ্ঠা। পরীক্ষা হলে যদি বাস্ট ফাইবার 33 পৃষ্ঠা চলেই আসে, তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা লিখবে যে ফ্লোয়েম ফাইবার, স্ক্লেনকাইমা কোষ সমন্বয়ে গঠিত ফ্লোয়েম ফাইবারকে বলা হয় বাস্ট ফাইবার। হ্যাঁ, এটাই লেখা উচিত, স্ক্লেনকাইমা কোষের সমন্বয়ে গঠিত ফ্লোয়েম ফাইবারকে বলা হচ্ছে বাস্ট ফাইবার। কিন্তু শুধুমাত্র এতটুকু লিখলে তো সবার সাথে মিলে গেল, তাহলে পার্থক্য করতে চাই সবার সাথে, আমি হতে চাই সবার থেকে আলাদা। আমার খাতাটা হতে হবে আকর্ষণীয় এবং হচ্ছে দেখতে হচ্ছে সবার থেকে আলাদা একটা খাতা, বা হচ্ছে মূল্যবান কিছু লাইন আমি এখানে তুলে ধরতে চাই। মূল্যবান একটা লাইন দিয়ে দিলাম, দীর্ঘকোষ, সবার থেকে ভিন্ন করে ফেললাম। কি বলবো সংজ্ঞাটা? বাস্ট ফাইবারের সংজ্ঞা বলছি, স্ক্লেরেনকাইমা কোষের সমন্বয়ে গঠিত ফ্লোয়েম ফাইবার, স্ক্লেরেনকাইমা কোষের সমন্বয়ে গঠিত ফ্লোয়েম ফাইবার, যা স্ক্লেরেনকাইমা কোষের সমন্বয়ে গঠিত ফ্লোয়েম ফাইবার এর দীর্ঘ কোষগুলোকে বলা হয় বাস্ট ফাইবার। স্ক্লেরেনকাইমা কোষের সমন্বয়ে গঠিত ফ্লোয়েম ফাইবারের দীর্ঘ কোষগুলোকে বলা হয় বাস্ট ফাইবার। স্ক্লেরেনকাইমা কোষ সমন্বয়ে গঠিত ফ্লোয়েম ফাইবারের দীর্ঘ কোষগুলোকে বলা হয় বাস্ট ফাইবার। স্ক্লেরেনকাইমা কোষ সমন্বয়ে গঠিত ফ্লোয়েম ফাইবারের দীর্ঘ কোষগুলোকে বলা হয় বাস্ট ফাইবার। স্ক্লেরেনকাইমা কোষ সমন্বয়ে গঠিত ফ্লোয়েম ফাইবারের দীর্ঘ কোষগুলোকে বলা হয় বাস্ট ফাইবার। স্ক্লেরেনকাইমা কোষ সমন্বয়ে গঠিত ফ্লোয়েম ফাইবারের দীর্ঘ কোষগুলোকে বলে বাস্ট ফাইবার। আশা করি লিখতে পেরেছো। 5 নম্বর কোশ্চেনে বলেছে স্ক্লেরাইড কি? স্ক্লেরাইড পাবো আমরা 30 পৃষ্ঠা। স্ক্লেরাইডকে পাচ্ছি আমরা 30 পৃষ্ঠা। স্ক্লেরাইডকে পাচ্ছি 30 পৃষ্ঠা। স্ক্লেরাইডের সংজ্ঞাটা কি দিবা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এই লাইনটাই হচ্ছে স্ক্লেরাইডের লাইন, খাটো সমবেশীয়, কখনো লম্বাটে বা তারকাকার, এইটাই হচ্ছে স্ক্লেরেনকাইমার মোস্ট ইম্পর্টেন্ট লাইন। তাহলে স্ক্লেরাইডের সংজ্ঞা বলছি, স্ক্লেরাইড হচ্ছে আমরা জানি স্ক্লেরেনকাইমার প্রকারভেদ। স্ক্লেরেনকাইমার প্রকারভেদ তাহলে প্রথমে দিব যে সকল স্ক্লেরেনকাইমার টিস্যু। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? যে সকল স্ক্লেরেনকাইমা টিস্যু খাটো সমবেশীয়, কখনো লম্বাটে আবার কখনো তারকাকার, তাকে স্ক্লেরাইড বা স্টোন সেল বলে। তাকে স্ক্লেরাইড বা স্টোন সেল বলে। যে সকল স্ক্লেরেনকাইমা টিস্যু খাটো সমবেশীয়,
কখনো লম্বাটে আবার কখনো তারকাকার তাকে স্ক্লেরাইড বা স্টোন সেল বলে। যে সকল স্ক্লেনকামা টিস্যু খাটো সমবেশীয় কখনো লম্বাটে আবার কখনো তারকাকার তাকে স্ক্লেড বা স্টোন সেল বলে। আশা করি লিখতে পেরেছো। 7 নাম্বার কোশ্চেন, 6 নাম্বার কোশ্চেনটা স্কিপ করছি, এটা পরে বলবো। 7 নাম্বার কোশ্চেন প্লাজমা লেমা কি? 7 নাম্বার কোশ্চেন প্লাজমা লেমা কি? দিনাজপুর বোর্ড 2020 সালে এসেছে 7 নাম্বার কোশ্চেন প্লাজমা লেমা কি? প্লাজমা লেমা নিয়ে কথা বলছি, মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ রইল। প্লাজমা লেমা বা কোষ ঝিল্লির সংজ্ঞা তোমরা পাও বইতে, 22 পৃষ্ঠা প্লাজমা লেমার সংজ্ঞাটা পাও। এই 22 পৃষ্ঠার এই সংজ্ঞাটা তোমরা কিভাবে উপস্থাপন করবা সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করো যে তোমরা প্লাজমা লেমার এই সংজ্ঞাটা দাও হচ্ছে প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তর বিশিষ্ট যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা, এটাই হওয়া উচিত। কিন্তু আমরা একটু সবার থেকে আলাদা হওয়ার জন্য দ্বিতীয় লাইনটা অ্যাড করব, লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি, এই লাইনটা অ্যাড করতে চাই। তাহলে লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তর বিশিষ্ট যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বলে। কোষ ঝিল্লি প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বলে। 6 নম্বরটা একটু পরে বলছি। প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তর, প্রোটোপ্লাজমের বাইরে প্রথমে দ্বিতীয় লাইনটা বলবো, প্রধানত লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তর বিশিষ্ট যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বলে। প্রধানত লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তর বিশিষ্ট যে স্থিতিস্থাপক পর্দাটি থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বলে। প্রধানত লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তর বিশিষ্ট যে স্থিতিস্থাপক পর্দাটি থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বলে। আশা করি লিখতে পেরেছো। 8 নম্বর কোশ্চেন পেশি টিস্যু কি? পেশি টিস্যুর সংজ্ঞা সবাই লিখবে, যেটা ভ্রূণের মেসোডার্ম দিয়ে তৈরি, ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। আমরাও সেটাই লিখতে চাই, কিন্তু সবার থেকে একটু আলাদাও হওয়ার ইচ্ছা। তাহলে ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। এই লাইনের সাথে কি অ্যাড করা যায়? অ্যাড করা যায় এই শেষের লাইনটা, পেশিকোষ সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন, চলন ও অভ্যন্তরীণ পরিবহন ঘটায়। তাহলে কিভাবে যোগ করব লাইন দুইটা? ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যু যা সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন, চলন ও অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয় তাকে বলা হয় পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু। আবার বলছি, সবকিছু যেভাবে বলছি এক লাইনের মাধ্যমে সেভাবে হচ্ছে লেখার চেষ্টা করবা। আমি যেভাবে বলছি মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ রইল। পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু সংজ্ঞাটা কি বলছি? ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যু যা সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন, চলন ও অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয় তাকে বলা হয় পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু। আবার ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যু যা সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন, চলন ও অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয় তাকে বলা হয় পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু। আশা করি লিখতে পেরেছো। অন্তঃক্ষরা গ্রন্থি 6 নম্বর কোশ্চেনটা আমার লেখা হয়নি, 6 নম্বর কোশ্চেনটা বলা হয়নি। 6 নম্বর কোশ্চেনটা বলার জন্য আমি তোমাদেরকে বলবো যে আমার সাথে লেখা শুরু করবে একটা লাইন, অন্তঃক্ষরা গ্রন্থি। আচ্ছা, অন্তঃক্ষরা গ্রন্থিটা আমি বোর্ডেই লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে ইনশাল্লাহ। অন্তঃক্ষরা গ্রন্থিটা বোর্ডেই লিখে দিই। লেখা শেষ হলে দয়া করে কমেন্টস করে জানাবেন। আজকের শেষ টপিক এটাই, আমাদের আলোচনা শেষ হয়ে যাচ্ছে আজকে। আমাদের 6 নম্বর কোশ্চেনটা ছিল অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে বা অন্তঃক্ষরা গ্রন্থি কি, সেটা নিয়ে বলার চেষ্টা করছি। তোমাদেরকে দয়া করে অনুরোধ রইল বাড়ির কাজটা সুন্দরভাবে করে জমা দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে হচ্ছে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ রইল। আমি কি বলছি একটু খেয়াল করো। এখানে আমি বলতে যাচ্ছি অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থির সংজ্ঞাটা এসেছে, অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে নালীবিহীন গ্রন্থি। আমাদের দেহে, প্রাণী দেহে গ্রন্থি রয়েছে 2 ধরনের, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আর একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড। অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড, এই দুটো গ্রন্থির সংজ্ঞা বলছি। অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড এটা হচ্ছে নালীবিহীন গ্রন্থি, অর্থাৎ এই গ্রন্থি থেকে নিঃসৃত হওয়ার পরে রসগুলো
গ্রন্থিগুলো কোনো নালীর মাধ্যমে যেতে পারবে না, নালী নাই ওদের। গ্রন্থি মানে হচ্ছে এদের থেকে কিছু রস নিঃসৃত হয়। প্রাণীদেহে গ্রন্থি দুই ধরনের, অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি মানে এমন কোন গ্রন্থি যার নিঃসৃত রস পরিবহন করার জন্য নির্দিষ্ট কোনো নালী থাকে না। আর বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে এমন একটা গ্রন্থি যেটা থেকে নিঃসৃত রস পরিবহন করার জন্য নির্দিষ্ট নালী বিদ্যমান। অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রসকে বলে হরমোন, বহিঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রসকে বলে এনজাইম। অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসৃত রস হরমোন বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে, যেমন মানুষের বুদ্ধিভিত্তিক কাজ, বড় হওয়ার কাজ, পরিপাক, এই কি বলে এটা, বিভিন্ন দেহের উদ্দীপনা, বিভিন্ন ধরনের কাজ, এগুলা করে থাকে অন্তঃক্ষরা গ্রন্থির এই হরমোনগুলো। আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রস এনজাইম খাদ্য পরিপাকে অংশ নেয়। আর বহিঃক্ষরা গ্রন্থিগুলো হচ্ছে সনাল গ্রন্থি, মানে নালী আছে। সনাল মানে নালী যুক্ত গ্রন্থি, অর্থাৎ নিঃসৃত রস পরিবহন করার জন্য নির্দিষ্ট নালী রয়েছে। অন্তঃক্ষরা গ্রন্থির সংজ্ঞা কিভাবে বলছি মনোযোগ দিয়ে লক্ষ্য করো। প্রাণীদেহে বিদ্যমান নালীবিহীন কিছু গ্রন্থি যাদের নিঃসৃত রস হচ্ছে হরমোন, যা বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে বা বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে সাহায্য করে, তাকে বলে অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আবার বলছি, প্রাণীদেহে বিদ্যমান কিছু নালীবিহীন গ্রন্থি যাদের নিঃসৃত রস হরমোন বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে, সেই নালীবিহীন গ্রন্থিগুলোকেই বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। প্রাণীদেহে বিদ্যমান নালীবিহীন যে সকল গ্রন্থির নিঃসৃত রস হরমোন যা বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে, নালীবিহীন সেই গ্রন্থিগুলোকেই বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। প্রাণীদেহের বিদ্যমান নালীবিহীন যে সকল গ্রন্থি থেকে নিঃসৃত রস হচ্ছে, প্রাণীদেহের কিছু নালীবিহীন গ্রন্থি রয়েছে, প্রাণীদেহে কিছু নালীবিহীন গ্রন্থি রয়েছে যাদের থেকে নিঃসৃত রস হরমোন বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে। এই নালীবিহীন গ্রন্থিগুলোকেই বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। প্রাণীদেহে কিছু নালীবিহীন গ্রন্থি রয়েছে যাদের নিঃসৃত রস হরমোন বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে, নালীবিহীন এই গ্রন্থিগুলোকেই বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আবার বলছি, প্রাণীদেহে কিছু নালীবিহীন গ্রন্থি রয়েছে যাদের নিঃসৃত রস হরমোন বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে, এই নালীবিহীন গ্রন্থিগুলোকেই বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। বহিঃক্ষরা গ্রন্থির সঙ্গে এভাবেই দিব, প্রাণীদেহে কিছু সনাল গ্রন্থি রয়েছে যাদের নিঃসৃত রস এনজাইম খাদ্য পরিপাকে অংশ নেয়, তাকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড। প্রাণীদেহের কিছু সনাল গ্রন্থি যাদের নিঃসৃত রস এনজাইম খাদ্য পরিপাকে অংশ নেয়, তাকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ওইটা দরকার নাই, আমাদের আলোচ্য বিষয় অন্তঃক্ষরা গ্রন্থি বোর্ডে এসেছিল। প্রাণীদেহে কিছু নালীবিহীন গ্রন্থি রয়েছে যাদের নিঃসৃত রস হরমোন বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশ নেয়, নালীবিহীন সেই গ্রন্থিগুলোকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আশা করি লিখতে পেরেছো। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, তাহলে আজকে আলোচনা এতটুকুই রাখতে যাচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলবো, না থাকলে আজকের আলোচনা এতটুকুই। আশা করছি কারো কোনো প্রশ্ন নাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, যারা সালাম দিচ্ছ। আর আজকে আলোচনা তাহলে এতটুকুই রাখতে যাচ্ছি। সামনের দিন আমরা দ্বিতীয় অধ্যায়ের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব, এবং আমাদের পরীক্ষা শিডিউল আছে বৃহস্পতিবার, এটা মাথায় রাখো। সেই অনুযায়ী প্রথম অধ্যায়টা ভালো করে পড়তে থাকো, তাহলে সবাই এতটুকুই থাকবে আজকের ক্লাস। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিয়েছো যারা সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।